নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প সুনেত্রার কথা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সুনেত্রার কথা। পিন্টু আর আমি যমজ ভাই বোন। আমার জন্মের ঠিক 7 মিনিট পর পিন্টু হয়েছিল। সেই হিসেবে আমি পিন্টুর বড়, কিন্তু ও কখনো আমাকে দিদি বলে না। যমজ হলেও কিন্তু আমরা একরকম দেখতে নই। বাবার বন্ধু রতন কাকার 2 ছেলে যমজ, ওরা কিন্তু হুবহু একরকম। কে যে অজয় আর কে যে সুজয় তা আমরা বুঝতে পারি না। আমাদের দুজনের চেহারা 2 রকম। মা অবশ্য বলেন আমাদের ভাই বোনের মধ্যে চেহারার একটা মিল আছে ঠিকই, কিন্তু সেটা আর কেউ বুঝতে পারে না। পিন্টুর গায়ের রং ছেলে ছেলে মতন, ফর্সা নয়, আবার কালোও নয়। মুখখানাও চোখা ধরনের। সেই তুলনায় আমাকে সবাই ফর্সাই বলে। আমাদের নামেও মিল নেই। ও পিন্টু, আমি বাবলি। ওর ভালো নাম জয়দীপ, আমার সুনেত্রা। আমার স্পষ্ট মনে আছে, আমার ঠিক 13 বছর 1 মাস বয়স পর্যন্ত আমি আর পিন্টু সব দিক থেকেই সমান ছিলাম। বরং খেলাধুলোতে আমি একটু বেশি ভালো ছিলাম। পিন্টুর চেয়ে আমার স্বাস্থ্য ভালো, আমার গায়ের জোরও বেশি। আর একটু ছোট বয়সে যখন আমরা মারামারি করতুম, পিন্টু কোনোদিনও আমার সঙ্গে পারেনি। দুজনের স্কুল আমাদের আলাদা, তাহলেও আমরা একই ক্লাসে পড়ি। রেজাল্টও দুজনের ভালোই হয়। মনে পড়ে সেবারে সেই দেওঘরে বেড়াতে যাওয়ার কথা। আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিল সেই বাড়ির উঠোনে একটা মস্ত বড় পেয়ারা গাছ ছিল। তাতে অনেক পেয়ারা ফলেছিল, চমৎকার মিষ্টি পেয়ারা, ভেতরটা আবার লালচে রঙের। পিন্টু তো তত্তরিয়ে উঠে গেল গাছে। 7টা পেয়ারা পেরে নেমে এসে আমাকে আর দিদিকে মাত্র একটা করে দিয়ে বাকিগুলো নিজের কাছে রেখে দিল কিপ্টের মতো। তখন আমিও চললুম গাছে। মা বারণ করলে বলেছিল, বাহ, পিন্টু গাছে উঠতে পারে তো আমি উঠবো না কেন? আমিও 7-8টা পেয়ারা পেরেছিল। দেওঘরে বাবা একটা গাড়ি ভাড়া করেছিলেন। সেটাতে চড়ে আমরা জসিডি, ত্রিকুট, রিখিয়া বেড়াতে যেতুম। নন্দন পাহাড়টা খুব ছোট, সেটার একদম ওপর পর্যন্ত গাড়ি করেই যাওয়া যায়। বাবা মায়েরা তো গাড়ি করেই যাচ্ছিলেন। পিন্টু বলল ও নিচ থেকে দৌড়ে উঠবে। আমিও নেমে পড়লুম গাড়ি থেকে। তারপর দুজনে ছুটে ছুটে প্রায় একসঙ্গেই পৌঁছে গেলুম ওপরের মন্দিরের কাছটায়। সেবার ছোট মাসি ছিলেন আমাদের সঙ্গে। তিনি বলেছিলেন, ওরা যমজ তো, তাই সব ব্যাপারেই সমান। কিন্তু 13 বছর 1 মাস বয়সে আমি পিন্টুর থেকে অনেক আলাদা হয়ে গেলাম। তারিখটা আমার মনে আছে, কারণ তার 1 মাস আগে আমাদের দুজনেরই জন্মদিন ছিল। তারপর 1 মাস বাদেই আমার শরীরে একটা কেমন পরিবর্তন এলো। আমি খুব ভয় পেয়েছিলুম, কিন্তু মা বললেন, ভয়ের কিচ্ছু নেই, মেয়েদের ওরকম হয়, এখন থেকে খুব সাবধানে থাকতে হবে, বুঝলি? এই পৃথিবীতে মেয়েদের অনেক বিপদ। সেই দিনই বুঝেছিলুম পিন্টু ছেলে আর আমি মেয়ে, আমাদের জীবন একরকম নয়। তারপর আরো কত পরিবর্তন হয়ে গেল। আমার বুকে ঢেউ খেলে গেল। পিন্টু হাফ প্যান্ট আর আমি ফ্রক। আমি লক্ষ্য করলুম পিন্টুর তুলনায় আমার উরু কেমন যেন গোল গোল হয়ে আসছে।
আমার খুব বিচ্ছিরি লাগতো। আমার এই পরিবর্তন আমার একটুও পছন্দ হচ্ছিল না। আমি আরো লক্ষ্য করলুম মা আর দিদি সবসময় আমার দিকেই নজর, অথচ পিন্টু ক্রমশ আরো বেশি স্বাধীন হতে লাগলো। পিন্টু এখন একা একা বাড়ি থেকে বেরিয়ে বিকেলবেলা বিবেকানন্দ পার্কে বল খেলতে যায়, আর স্কুল থেকে ফেরার পর বিকেলবেলা বাড়িতেই থাকতে হয় আমাকে। সপ্তাহে 2 দিন আমি গানের স্কুলে যাই। আমাদের কাজের লোক রঘু আমার সঙ্গে যায়, আবার ফিরিয়েও নিয়ে আসে। অথচ পিন্টুর কোনো পাহারা লাগে না। পিন্টু আজকাল ভালো করে মিশে না অবধি আমার সঙ্গে। আগে দুজনে কত গল্প করতাম, এখন বাড়িতে থাকলেই ও মুখের সামনে গল্পের বই নিয়ে বসে থাকে, আর একটু ফাঁক পেলেই বন্ধুদের কাছে ছুটে যায়। ছোট মাসি, আমার এক পিস্তুত দাদা বৌদি প্রায়ই আমাদের এখানে বেড়াতে আসেন। তারা জিজ্ঞেস করেন, পিন্টু কোথায়? পিন্টুকে তো আজকাল দেখতেই পাওয়া যায় না। তারপর নিজেরাই উত্তর দেন, ওই বয়সের ছেলে, ওকে কি আর এখন বাড়িতে ধরে রাখা যায়? কিন্তু আমারও তো ওই একই বয়স, তবে আমায় কেন ওদের সামনে বসে থাকতে হবে? 14 বছরে পা দিয়ে ক্লাস 9-এর পরীক্ষায় পিন্টু আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করলো। পিন্টু সেকেন্ড হয়েছে, আর আমাদের ক্লাসে আমার পজিশন হলো 17th। খুব কেঁদেছিলাম সেদিন। আমি কি পিন্টুর চেয়ে পড়াশোনায় খারাপ? সব দোষ ওই মাস্টারমশাই আর চন্দনদার। মাস্টারমশাই বেশ বয়স্ক লোক, প্রায় 40-45 বছর বয়স। আমাকে আর পিন্টুকে সেই ক্লাস 4 থেকে পড়াচ্ছেন। সেই মাস্টারমশাই হঠাৎ কিরকম বদলে গেলেন এবছর। হয়তো আমাকে আর পিন্টুকে কিছু লিখতে দিয়েছেন। একসময় আমি হঠাৎ মুখ তুলে দেখি মাস্টারমশাই এক দৃষ্টে তাকিয়েছেন আমার বুকের দিকে, একেবারে আমার ফ্রকের ভিতর দিকে তার চোখ। আগে কোনোদিনও মাস্টারমশাই এরকম দৃষ্টি দেখিনি। ক্রমশ মাস্টারমশাইয়ের স্বভাব আরো বদলাতে লাগলো। পিন্টু একটু উঠে গেলেই উনি আমার উরুর ওপর হাত রাখেন। প্রথম প্রথম ভাবতুম এমনি বুঝে অন্যমনস্কভাবে উনি হাতটা রেখেছেন, খেয়াল করেননি। কিন্তু কদিন বাদেই বুঝলাম পিন্টু উঠে গেলেই উনি ওই রকম হাত রাখেন, একটু একটু চাপ দেন। একদিন আমার হাত থেকে কলমটা নেওয়ার সময় উনি একেবারে স্পষ্ট ইচ্ছে করে আমার বুক ছুঁয়ে দিলেন। কত যে কষ্ট পেয়েছি মাস্টারমশাইয়ের ব্যবহারে তা একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানেন না। রাত্রিরে একা একা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। যেদিন মাস্টারমশাই আসেন সেদিন বিকেল থেকেই আমার মনে আতঙ্ক জাগে। এইরকম মনের অবস্থায় পড়াশোনা হয়? অথচ এই কথা আমি কাকে বলবো? বাবা মাকে জানালে মাস্টারমশাইয়ের অপমান হবে না? অথচ মাস্টারমশাই এমনিতে কত ভালো লোক। পিন্টুকে তো উনি বিরক্ত করেন না, শুধু আমি মেয়ে বলি। দিদি একদিন ধরে ফেলেছিল। সেদিন মাস্টারমশাই খুব অসভ্যতা করেছিলেন। রাত্রিরে আমি শুয়ে শুয়ে কাঁদছিলাম। দিদি হঠাৎ জেগে উঠে বসেছিল। এই বাবলি, তোর কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? আমি কোনো উত্তর দিইনি। আমার কান্না আরো বেড়ে গিয়েছিল। দিদি আমার পিঠে হাত বুলিয়ে বলেছিল, কাঁদিস না, এই বয়সে এরকম হয়। আমি জানি তো, এমনি এমনি মন খারাপ হয়, এমনি এমনি কান্না পায়। আমারও এরকম হতো। দেখিস কয়েক বছর বাদেই সব ঠিক হয়ে যাবে। বাড়িতে যেসব পুরুষ মানুষ আছে, যাদের কাউকে দাদা বা কাকা বা মামা বলি, তাদের অনেকেরই একটা নতুন রোগ হয়েছে। আমাকে দেখলে তারা আমার কাঁধে হাত দিয়ে কথা বলার চেষ্টা করেন। কেউ কেউ বুকের কাছে টেনে নিয়ে যেতে চান। এরা তো আগে কেউ এরকম ছিলেন না। কেউ তো পিন্টুর কাঁধে হাত দিয়ে কথা বলে না। পুরুষদের কথা বাদ দিলুম, অত যেসব মহিলারা আসেন তারা তো কেউ পিন্টুকে বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন না। পিন্টুও কেমন মেয়েদের এড়িয়ে চলে। আজকালও মেয়েদের কথা বলার যোগ্য বলেই মনে করে না।
পরীক্ষার রেজাল্ট ওরকম হওয়ার পর আমি বাধ্য হয়ে বাবা মাকে বললুম, ওই মাস্টার মশাইয়ের কাছে আর পড়তে পারছি না, ওর কাছে আর আমি পড়ব না। পিন্টুও বলল, পুরনো মাস্টার মশাইয়ের কাছে পড়ে কোনো লাভ হচ্ছে না। পিন্টু কি কিছু বুঝতে পেরেছিল? তাহলে আমাকে কিছু বলেনি কেন? এখন আর পিন্টুর মনের কথা আমি কিচ্ছু বুঝতে পারি না। তবে মাস্টার মশাইকে ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু ওর জন্য আমার কষ্ট হতে লাগলো খুব। উনি নিশ্চয়ই মনে খুব আঘাত পেয়েছেন। শেষ দিন যাবার সময় ওর মুখখানা কিরকম শুকনো বিষণ্ণ দেখাচ্ছিল। মাস্টার মশাই আর আসবেন না ভেবে বেশ কয়েকদিন ওর জন্য কেঁদেছি। চন্দনদাটার জন্য অবশ্য আমার একটুও কষ্ট হয় না, বরং রাগ হয়। চন্দনদাকে দেখলেই আমার গা জ্বালা করে। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই থাকে মৌটুসি। আমার 7-8 বছর বয়স থেকেই ও আমার বন্ধু। মৌটুসি আমার থেকে বয়স একটু বড়, বোধহয় বছর 2 একবার ওর টাইফয়েড হয়েছিল বলে ও পরীক্ষা দিতে পারেনি, আর একবার কি যেন একটা গন্ডগোল হয়েছিল, তাইও এখন আমার সঙ্গে পড়ে। মৌটুসি খুব ভালো মেয়ে, বেশ ঠান্ডা মতো স্বভাব, তবে বেচারি পড়াশোনার জিনিস ঠিক মনে রাখতে পারে না। মাসিমা তাই বলেছিলেন, বাবলি, তুমি এসে মাঝে মাঝে মৌটুসির সঙ্গে বসে পড়লেও তো পারো, ওকে একটু দেখিয়ে দিতে পারো তো। আমার কিন্তু মৌটুসিকে দেখিয়ে দিতে বেশ ভালো লাগে। পিন্টু আগে ইতিহাস ভূগোলে কাঁচা ছিল, তখন আমিই তো পিন্টুকে ইতিহাস ভূগোলের অনেক কোয়েশ্চেন আনসার বলে দিয়েছি। আমি তো ঠিকই করেছি, বড় হয়ে আমি কোনো কলেজে পড়াবো। মৌটুসিদের বাড়িতে গিয়ে পড়লে অবশ্য মা বাবা কোনো আপত্তি করে না। কখনো দরকার হলে মা রঘুকে পাঠিয়ে আমায় ডেকে আনতে পারেন। বেশ চলছিল, কিন্তু সব গন্ডগোল করে দিল ওই চন্দনদা। আচ্ছা চন্দনদা, আমায় কত বাচ্চা বয়স থেকে দেখছো। মৌটুসি যেমন তোমার বোন, তেমনি আমিও তো তোমার বোনেরই মতো। তবু চন্দনদা, আমার সঙ্গে তুমি ওরকম অসভ্যতা কেন করলে? আমি আর মৌটুসি ওদের তেতলার ঘরে বসে নিরিবিলিতে পড়ি। মাঝে মাঝে চন্দনদা সেই ঘরে ঢুকে পড়ে, কোনো কথা বলে না, দেয়ালের দিকে তাকিয়ে থাকে কিংবা একটা বই নিয়ে নাড়াচাড়া করে, তারপর একটু বাদে আবার বেরিয়ে যায়। আমি মাঝে মাঝে অবাক হয়ে তাকাই, চন্দনদা কোনো কথা বলে না কেন। এমনকি আমি নিজে থেকে কোনো কথা বললে দায় সারা উত্তর দিয়ে চলে যায় ঘর থেকে। এর মানে আমি কিছুই বুঝতে পারি না। কোনো কথাই যদি বলার না থাকে তাহলে চন্দনদা কি দেখতে আসে? এরকম ভাবেই চলছিল। একদিন চন্দনদার আসল চেহারাটা আমি টের পেলুম। মৌটুসি বাথরুমে গেছে, আমি মন দিয়ে একটা অঙ্ক কষছি। ঠিক সেই সময় চোরের মতো শুট করে ঘরে ঢুকলো চন্দনদা। চোরের মতন বলছি কারণ চন্দনদার মুখ চোখ একদম অন্যরকম হয়ে গিয়েছিল। দরজার পাশে দেওয়ালে ঘেঁষে দাঁড়িয়ে চন্দনদা ফিসফিস করে বলল, এই বাবলি, শোন, চট করে এদিকে আয়। আমি অবাক হয়ে বললুম, কি? এদিকে আয় না। কেন, কি বলবে বলো? তুই আমার কাছে আসবি না? না। তারপর চন্দনদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরল। প্রথমেই হাত দেওয়ার চেষ্টা করলো আমার বুকে। আমি 2 হাত দিয়ে নিজেকে আড়াল করে মুখ নিচু করলুম। তবু চন্দনদা জোর করে আমাকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করলো। ঘরের পাশেই কিন্তু বাথরুম, আমি চিৎকার করলেই মৌটুসি শুনতে পাবে। কিন্তু লজ্জায় ভয়ে আমি চিৎকার করতে পারলাম না। চন্দনদা জোর করে আমাকে বুকে চেপে ধরে হাত দিয়ে আমার থুতনি তুলে ধরে আমার ঠোঁট কামড়ে দিল। তারপরে হঠাৎ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল ছুটে। আমার এত বিচ্ছিরি লেগেছিল, এত ঘেন্না করেছিল যে ইচ্ছে করেছিল তক্ষুনি মরে যাই। চন্দনদার গায়ে বিকট ঘামের গন্ধ। মনে হয়েছিল সেই মুহূর্তে চন্দনদা মানুষ নয়, একটা জানোয়ার আমার গা থেকে মাংস খেতে এসেছিল। অনেকক্ষণ আমি স্বাভাবিক হতে পারিনি। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল। মৌটুসি এসে বোধহয় কিছু বুঝতে পেরেছিল।
ও জিজ্ঞেস করলো, তোর কি হয়েছে রে বাবলি? কিন্তু আমি মৌটুসিকেও কিচ্ছু বলতে পারিনি। বলেছিলাম, কিচ্ছু না। আমি অবশ্য পরে ভাবতে চেষ্টা করেছি, চন্দনদা বা অন্য পুরুষেরা যে এইরকম করে, এতে ওরা কি আনন্দ পায়। এই যে হঠাৎ একটু উড়ুতে হাত রাখা, কিংবা বুক ছোঁয়া, কিংবা ঠোঁট কামড়ানো, এর মধ্যে কি সুখ আছে? আমার তো এসবে একটু আনন্দ হয় না, বরং অসভ্য, নোংরা, ঘিনঘিনে মতো লাগে। আমি যে কিছুই জানি না তা তো নয়। আমি বায়োলজি পড়েছি, আমি জানি নারী ও পুরুষের পরস্পরের প্রতি একটা জৈব আকর্ষণ থাকে, এটা প্রকৃতির বিধান। কিন্তু মানুষ তো পশু নয়। বহু শতাব্দী ধরে মানুষ একটু একটু করে সভ্য হয়েছে। শারীরিক মিলন একটা পবিত্র, সুন্দর ব্যাপার। এতে পরস্পরের সম্মতি থাকা প্রয়োজন। এ কি জোর করে কেড়ে নেওয়ার জিনিস? ডায়েরি, তুমি বলো না, চন্দনদার মতো গাধা ধরনের পুরুষরা এটা কেন বোঝে না? আমার সবচেয়ে বেশি রাগ হয় একটা কথা ভাবলে। আমি মেয়ে বলেই কেন কেন ওরা আমার ওপর জোর করবে? মেয়েরা তো পুরুষদের ওপর জোর করে না। পিন্টু আর আমি সমান বয়সী, অথচ পিন্টু কত স্বাধীন। সে যে কোনো জায়গায় যেতে পারে, যার সঙ্গে খুশি মিশতে পারে, যেমন ইচ্ছে খেলাধুলো করতে পারে। আর আমায় কেন শাড়ি পরলেই সবসময় বুকের আঁচল টানতে হবে? আমি ইচ্ছে মতন অন্যদের সামনে পা ছড়িয়ে বসে থাকতে পারবো না? কোনো পুরুষের চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারবো না? আর একা ঘরে কোনো পুরুষ মানুষের সঙ্গে থাকার তো প্রশ্নই ওঠে না। প্রকৃতির চোখে মেয়েরা আর ছেলেরা কি আলাদা? তবে কেন শুধু মেয়েদের ওপরেই এত বাধা নিষেধ? এইসব ভাবলে এমন গা জ্বালা করে যে ইচ্ছে হয় বাড়ি ছেড়ে চলে যাই সেই সব দেশে যেখানে নারী ও পুরুষের সমান অধিকার আছে। চন্দনদা আরো 3-4 বার ওই রকম অসভ্যতা করেছিল। আমি একদিন বলেছিলাম, তুমি যদি আর একবার আমার উপরে জোর করো, তাহলে আমি আত্মহত্যা করে চিঠি লিখে যাব যে তুমিই আমার মৃত্যুর জন্য দায়ী। তারপর অবশ্য মৌটুসির বিকলাই হলো, পড়াশুনো বন্ধ। আমি আর ও বাড়িতে যাই না। এর মধ্যে একটা নতুন অভিজ্ঞতা হলো। গ্রীষ্মের ছুটিতে পিন্টু ওর বন্ধুদের সঙ্গে গেল কালিম্পং। আমি যদি ক্লাসে কয়েকটি মেয়ের সঙ্গে এরকম বাইরের কোথাও বেড়াতে যেতে চাইতাম, আমাদের মা বাবা রাজি হতেন। চতুর্দিকে বাঘেরা ঘুরে বেড়াচ্ছে, আমাদের একা পেলে খেয়ে ফেলবে। পিন্টুরা যা পারে আমরা কিন্তু তা পারি না। যাই হোক, পিন্টু চলে যাওয়ায় আমার আর এক বিপদ হলো। সন্ধেবেলায় বাবা মায়ের প্রায়ই কোথাও না কোথাও নিমন্ত্রণ থাকে। বাবার অফিসের পার্টি কিংবা কোনো বন্ধুর বাড়িতে আড্ডা। সেসব জায়গায় আমাকেও যেতে হবে, কারণ আমার বয়সী মেয়েকে নাকি বাড়িতে একলা রেখে যাওয়া যায় না। আমার পড়াশোনার ক্ষতি হোক, তাতেও কিচ্ছু যায় আসে না, আমাকে যেতেই হবে। অথচ ওসব জায়গায় যেতে আমার একটুও ভালো লাগে না। অনেক বাড়িতেই আমার বয়সী কোনো ছেলে মেয়ে থাকে না। বড়রা মদ খেয়ে হ্যাঁ হ্যাঁ করে, আমার বিচ্ছিরি লাগে। আর জানি তো, বাবার বন্ধুরা একটু সুযোগ পেলেই আমাকে স্নেহ দেখাবার অছিলেই আমার কাঁধে হাত দিয়ে বুকে টানবার চেষ্টা করবে। তাই এবার আমি একেবারে বেঁকে বসলুম। মাকে স্রেফ জানিয়ে দিলুম, আমি আর কিছুতেই যাব না। নিজের বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকলে তাতেও তোমাদের ভয়? মা আমার রাগ দেখে আমার কথা মেনে নিতে বাধ্য হলেন, তবে বারবার বলে দিলেন অচেনা কেউ এলে যেন আমি কিছুতেই দরজা না খুলি। একদিন এলেন একজন, ঠিক অজানা নয়, অনেকদিন আগে আসানসোলে দেখেছিলাম একবার। আমার এক পিস্তুত বৌদিদির ভাই, ওর নাম রণজয়। আসানসোল থেকে বিএসসি পাশ করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছিল বাবা মায়ের সঙ্গে দেখা করতে। দরজা খুলে আমি ভেতরে বসালুম। বেশ লম্বা হয়েছে ঝন্টুদা, চমৎকার স্বাস্থ্য,
সাদা প্যান্ট আর সাদা শার্ট পরা। আমায় বলল, তোমার নাম কি যেন? তোমায় খুব ছোট দেখেছিলাম। আমি বললুম, আমার নাম সুনেত্রা। আপনার নাম কিন্তু আমার বেশ মনে আছে। ভালো নাম রণজয় আর ডাকনাম ঝন্টু। আপনিও তখন বেশ ছোট ছিলেন। বাড়িতে রঘুও নেই, শুধু আমি একা। ঝন্টুদা আমার পড়ার টেবিলের বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, তুমি চা বানাতে পারো? খুব চা খেতে ইচ্ছে করছে। দোকানের চা আমার মোটেই ভালো লাগে না। আমি চা মোটামুটি তৈরি করতে জানি, যদিও আমি নিজে চা খেতে ভালোবাসি না। আমার তৈরি চায়ে চুমুক দিয়ে ঝন্টুদা বলল, বাহ। তারপর ফস করে একটা সিগারেট ধরল। এরপর ঝন্টুদা রইল প্রায় 2 ঘন্টা। কত রকম গল্প করলো। ঝন্টুদার বাবা একটা বড় কয়লা খনির ম্যানেজার। সেই কয়লা খনির কত রোমাঞ্চকর কাহিনী। এই 2 ঘন্টা একলা ঘরে থেকেও ঝন্টুদা কোনো রকম অসভ্যতা করল না। একবার আমার গায়ে হাতও ছোঁয়ালো না। এমনকি আমার বুকের দিকেও স্থির দৃষ্টিতে তাকালো না, যেন দুজনেই সমান সমান মানুষ। আমি অভিভূত হয়ে গেলাম ঝন্টুদার ব্যবহারে। তাহলে তো সব পুরুষ মানুষ একরকম নয়। কেউ কেউ তো মেয়েদের সম্মান দিতেও জানে। ঝন্টুদার ব্যবহার একেবারে সাবলীল। বিদায় নেওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে ঝন্টুদা হঠাৎ বলল, ও, একটা কথা বলা হয়নি, তোমার নাম সুনেত্রা কে রেখেছে? আমি খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলুম, কেন? নামটা তোমায় খুব মানিয়েছে, তোমার চোখ দুটি খুব সুন্দর। আমার শরীর যেন ঝনঝন করে উঠল। পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। কথাটা বলেই ঝন্টুদা সিঁড়ি দিয়ে নেমে গেল তত্তরি। আমি দরজার কাছে একা অনেকক্ষণ দাঁড়িয়ে রইলুম। আমাকেও অনেকেই বলে দেখতে ভালো, কিন্তু কোনোদিনও এত আনন্দ পাইনি। তারপর থেকে ঝন্টুদা আমাদের বাড়িতে মাঝে সাঝেই আসে। যাদবপুর হোস্টেলে জায়গা পায়নি, তাই ঝন্টুদা তার এক বন্ধুর সঙ্গে ঘর ভাড়া করে আছে। নিজেরাই রান্না করে। ঝন্টুদা সেই জন্য প্রায়ই আমার মায়ের হাতে রান্না খেতে আসে। লজ্জা টজ্জা কিছু নেই। দুপুরের দিকে এসে বলে, মাসিমা, আমি নিজেই নিজেকে নেমন্তন্ন করলুম, আজ এখানে খাবো। আমার আর পিন্টুর সঙ্গে ঝন্টুদার খুব ভাব হয়ে গেছে। ঝন্টুদা এলেই বেশ ভালো লাগে। বাড়িতে যেন বেশ একটা টাটকা হাওয়া ঢুকে পড়ে। আমার গানের স্কুল হাজরা পার্কের কাছে। একদিন ফেরার সময় বসুশ্রী সিনেমার কাছে দেখলাম ঝন্টুদা দাঁড়িয়ে আছে তার এক বন্ধুর সঙ্গে। আমাকে দেখতে পেয়ে বলল, এই তো পাবলিকে পাওয়া গেছে, তাহলে আর চিন্তা নেই। আমি বললুম, কি ব্যাপার? ঝন্টুদা বলল, আমি আর সমিত এক্ষুনি টস করব ভাবছিলাম যে কে এখন বাড়িতে গিয়ে চা বানাবে। তোমায় পাওয়া গেল, তুমি বানিয়ে দেবে। চলো, আমাদের ওখানে চলো। আমার সঙ্গে রঘু ছিল। ঝন্টুদা তাকে বলল, তুমি যাও, বাড়িতে গিয়ে বলে দিও আমি একটু বাদে ওকে পৌঁছে দেব। ঝন্টুদারা অদ্ভুত জায়গায় থাকে। যোগুবাবুর বাজারের ওপর একটা ঘর। বাজারের ওপর যে মানুষ থাকে তা আমি জানতুম না। কত রকম দোকান, কত হইচই। অবশ্য ঘরের সামনে একটা চওড়া বারান্দা আছে, পাশাপাশি 2টো খাট। ওই ঘরের মধ্যেই স্টোভে রান্নার ব্যবস্থা আছে। শুনলুম ওরা দিনের পর দিন শুধু ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খায়। খুব যেদিন মাছ বা মাংস খাওয়ার ইচ্ছে হয় সেদিন ওরা বাজারেরই কোনো হোটেলে খেতে যায়। আমার বেশ মজা লাগলো। দিব্যি ছন্ন ছাড়া জীবন। অবশ্য এই ধরনের ছন্ন ছাড়া জীবনের স্বাদ শুধু ছেলেরাই পেতে পারে। এই বয়সী 2টি মেয়ে কি এইরকম বাজারের উপর ঘর ভাড়া করে থাকতে পারবে? তাহলে তো অমনি বাঘ ভাল্লুকের উৎপাত শুরু হয়ে যাবে। আমি ওদের চা তৈরি করে খাওয়ালুম। চা খেতে খেতে অনেক গল্প হলো। ঝন্টুদার বন্ধু সুমিতও বেশ খোলামেলা ধরনের ছেলে। একসময় সুমিত বলল, এই রে, ঘরে তো ডাল নেই, রাত্রিরে কি খাওয়া হবে? ঝন্টুদা বলল, ডাল দরকার নেই, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বেশ চালিয়ে দেব।
সুমিত্রা বলল, শুকনো শুকনো ভাত আমি খেতে পারি না, তোরা বস, আমি একটু ডাল কিনে নিয়ে আসি। তারপর ঝট করে সে বেরিয়ে গেল। যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেল টেনে। তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ। ঝন্টুদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ঝন্টুদা তো আগে কখনো কথা না বলে এরকম তাকিয়ে থাকিনি। আমার খুব অস্বস্তি লাগছে, শরীরটা শিরশির করছে। একটু বাদে আমি উঠে দাঁড়িয়ে বললুম, আমি এবার যাই। ঝন্টুদা বলল, আর একটু বসো, আমি তোমায় পৌঁছে দেব। না না, পৌঁছে দিতে হবে না, আমি নিজেই যেতে পারবো। শোনো বাবলি। কি? ঝন্টুদা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোমাকে একটা কথা বলবো। এ কি? ঝন্টুদার গলার আওয়াজটা চন্দনদার মতো হয়ে গেল কি করে? অবিকল সেই রকম শোনাচ্ছে। আমি ভয় পেয়ে গেলুম, তবু জোর করে মুখে হাসি ফুটিয়ে বললুম, কি কথা? ঝন্টুদা আমার দুই কাঁধে হাত রাখলো, তারপর নির্নিমেষ চোখে চেয়ে রইল আমার চোখের দিকে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার কত চেষ্টা করলুম। বললুম, কি কথা বললেন না তো? সে কথা পরে বলবো তোমায়, তার আগে তোমায় একটু আদর করি, এসো। তারপর এক ঝটকায় আমাকে নিজের বুকের কাছে নিয়ে গেলেন আর পাগলের মতো আমার ঠোঁট খুঁজতে লাগলেন। আমার সমস্ত হৃদয় যেন আর্তনাদ করে উঠল। ছি ছি ঝন্টুদা, শেষ পর্যন্ত তুমিও! তোমাকে আমি কত সম্মানের আসনে বসিয়েছিলুম, তুমিও অন্যদের মতো হয়ে গেলে। তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে ঝন্টুদা। কিন্তু মুখে বললুম, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আমি আর কোনোদিনও এখানে আসবো না, প্লিজ ওরকম করো না, ছেড়ে দাও। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি সেদিন দৌড়ে বেরিয়ে গিয়েছিলাম ঘর থেকে। তারপরেও ঝন্টুদা আমাদের বাড়িতে এসেছে। ব্যবহারের কোনো তফাৎ হয়নি, সেই রকম হাসি আর সেই রকম গল্প। শুধু আমি আর ওর চোখের দিকে তাকাই না, দু একটার বেশি কথাও বলি না। তারপর ঘটল সেই ঘটনা। ডায়েরি, তোমার কাছে তো আমি মিথ্যে কথা বলবো না, তোমার কাছে সব সত্যি কথা যে আমাকে বলতেই হবে। সেদিন আমাদের কলেজে এক পিরিয়ড হওয়ার পরেই ছুটি হয়ে গেল। কি একটা কারণে অন্য সব কলেজে সেদিন স্ট্রাইক ছিল। আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার পর অন্য জায়গার ছেলে মেয়েরা এসে গেটের সামনে হইচই লাগিয়ে দিল। কলেজ থেকে বেরিয়ে আমি হাঁটতে লাগলুম একা একা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আপন মনে হাঁটছি, কোথায় যাচ্ছি তা জানি না। হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেছে। সেই যে দিদি বলেছিল, এমনি কষ্ট হয়, এমনি এমনি মন খারাপ লাগে। আমার মনে হচ্ছিল আমারও যেন কোনো বন্ধু নেই, পৃথিবীতে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যদি মরে যাই কোনো ক্ষতি হবে না। হাঁটতে হাঁটতে একসময় দেখলুম আমি যোগুবাবুর বাজারের সামনে এসে দাঁড়িয়েছি। এ কি, আমি এখানে কেন এলুম? এদিকে তো আমাদের বাড়ির রাস্তা নয়। কি আমাকে এখানে আসতে বলল? তবে ঝন্টুদার সঙ্গে যদি দেখা হয়, নিশ্চয়ই আগের দিনে সেই ব্যবহারের জন্য লজ্জা পেয়ে ক্ষমা চাইবে। সেদিনের আগে পর্যন্ত ঝন্টুদা আমার বন্ধু ছিল। অবশ্য এখন তো ঝন্টুদার দেখা পাওয়া যাবে না, ওরা তো কলেজে গেছে। পায়ে পায়ে উঠে গেলুম সিঁড়ি দিয়ে। ওদের দরজার বাইরে তালা নেই, একটু ঠেলতেই খুলে গেল। দুটো খাটের ওপর শুয়ে শুয়ে মন দিয়ে পড়াশুনো করছে ওরা দুজনে, শুধু পাজামা পরা, খালি গা। আমাকে দেখে ঝন্টুদার মুখখানা উজ্জ্বল হয়ে উঠল। তাড়াতাড়ি একটা গেঞ্জি গায়ে দিয়ে বলল, এসো এসো, কলেজে স্ট্রাইক তো। ওর বন্ধু বলল, ভালোই হলো, ও আমাদের আজ ভাত রান্না করে দেবে। ঝন্টুদা বলল, যা, কেন ভয় দেখাচ্ছিস? না গো বাবলি, আমাদের আগেই ভাত রান্না হয়ে গেছে। তাহলেও আমাদের চা তৈরি করে দিক। আমি স্টোভ জেলে গরম জল চাপালুম। একটু আগেকার মন খারাপটা হাওয়ায় উড়ে গেছে এর মধ্যেই। বেশ একটা ফুরফুরে ভাব লাগছে।
চা খেতে খেতে খানিকটা এটা সেটা গল্পের পর ঝন্টুদার বন্ধু বলল, এই রে, নুন নেই তো, ভাত খাবো কি করে? ঝন্টুদা বলল, ওই যা আছে তাতেই চলে যাবে। যা, কাল রাত্রে সব নুন ফুরিয়ে গেল মনে নেই তোর? নুন ছাড়া কি ভাত খাওয়া যায়? দাঁড়া, এক্ষুনি আমি নুন কিনে আনছি। তারপর ঝট করে একটা জামা গলিয়ে সে বের হয়ে গেল, দরজাটা টেনে দিল। কথাগুলো আমার খুব চেনা চেনা লাগলো। আগের দিনও ডাল ফুরিয়ে গিয়েছিল। এদের ঘরে কোনো মেয়ে এলেই এদের একজন কোনো না কোনো একটা ছুঁতো করে বাইরে বেরিয়ে যায়। আমি এত ছেলে মানুষ নই যে এটা বুঝবো না। ঝন্টুদা সেই রকম দৃষ্টিতে তাকিয়ে আছে আবার আমার দিকে। বলল, ভালোই হয়েছে। আমিও মনে মনে ভাবলুম, ভালোই হয়েছে, ওর বন্ধু চলে গেছে। ঝন্টুদার সঙ্গে আমি একা কথা বলতে চাই। আমি তীর্যকভাবে জিজ্ঞেস করলুম, তোমাদের ঘরে এখনো অনেকটা নুন আছে তাই না? উত্তর না দিয়ে ঝন্টুদা অদ্ভুতভাবে হাসল। আমি উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললুম, ঝন্টুদা, তুমি সেদিন আমার সঙ্গে যে ব্যবহার করেছিলে। আমাকে থামিয়ে দিয়ে ঝন্টুদা বলল, বাবলি, তোমাকে দেখলেই আমার কষ্ট হয়। আমি অবাক হয়ে বললুম, কষ্ট? হ্যাঁ বাবলি, ভীষণ কষ্ট হয়। তুমি এত সুন্দর, তোমাকে আমার এত ভালো লাগে যে তোমাকে দেখলেই। তারপর ঝন্টুদা এসে আমায় জড়িয়ে ধরল। আমি বললুম, ছাড়ো ছাড়ো, প্লিজ ওরকম করো না, আগে আমার একটা কথা শোনো। ঝন্টুদা বলল, এখন কোনো কথা নয়, সব কথা পরে শুনবো। ঝন্টুদার আলিঙ্গনের মধ্যে আমি ছটফট করতে লাগলুম। আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না। আমার মুখে, বুকে, হাতে যেন আগুনের আঁচ। নিজেকে বারবার ধিক্কার দিতে ইচ্ছে করলো আমার। আমি নিজেই তো এসেছি এখানে, কিন্তু কেন এসেছি? আমি কি জানতুম না যে এরকমটা আবার হতে পারে? কেন আমি ঝন্টুদার কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না? সেই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলুম, আমি আর কোনো দিনও কোনো পুরুষের বন্ধুত্ব চাইব না। ওরা যদি এসে আমার পায়ে পড়ে, কাতর গলায় ভালোবাসার কথা জানায়, তাহলে ওদের কখনো কখনো একটু দয়া করতে পারি, তবে বেশি না, একটুখানি। কোনো পুরুষ কোনো দিনই আমার মনের সঠিক সন্ধান জানতে পারবে না। এই ওদের শাস্তি। শেষ হলো আজকের গল্প, শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সুনেত্রার কথা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।